আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে মুজিবের শুভেচ্ছা। হাদি, সেই ছিঁড়ে ফেলা হাদি নিজেই ছিঁড়ে গেছেন। এখন হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই। যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে। পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন এই রকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা শুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান। কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি, সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। আপনারা বোঝেন, আওয়ামী লীগ তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন, দিতেই থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরো একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে ধরা হবে, গুলি করে নয়, আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সেদিন হয়তো দূরে আছে, একটু দূরে, খুব বেশি দূরে না। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে, বহু শ্রম দিয়েছে। বেশিরভাগ শ্রম দেওয়া, কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে। মাঠে মুক্তিযুদ্ধ যখন হয়, আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে, কিন্তু এটার পরিচালনার ভার, রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল। সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে 54 বছর। এই 54 বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না। আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান, এখন আর বিজয়ের গান নেই। এখন কাদের গান? পাকিস্তানিদের গান, হাদিদের গান। কি গান এগুলা? ওই যে টাকলা, আরেকটা আছে না টাকলার গান, এদের কি গান আপনারা বুঝছেন তো? যে বলছে যে 11টা মানুষ একটা বল নিয়ে কি খেলে, এটা আমার বুঝে আসে না, তার বুঝে আসে না। পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে, কিন্তু তার বুঝে আসে না। কারণ তার বুঝে আসবে কোত্থেকে? সে তো মৌলবাদী চক্রের, মৌলবাদীদের বীজে জন্ম। সুতরাং তার চিন্তায় তো ওই 1400 বছরেরও পুরনো আয়ামি জাহেলিয়াতের মানচিত্রটা বসে আছে। সে তো আর এই 1400 বছর পরের দুনিয়াতে নেই, সে এখনো আজীব দুনিয়াতে আছে। আসুন, এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর। এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের ওয়ালে, আপনাদের জীবনে, ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন, মুক্তিযুদ্ধের একটি গান শুনুন, মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ। আজকে একটা শকুন এসে আপনার গাছের ঢালে বসছে, এই শকুন চিরদিন থাকবে না। এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরিক হতে চান, আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে। এই যুদ্ধ মানে অস্ত্র দিয়ে হবে না, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক এবং রাজনৈতিক। সেই সংগ্রামের জন্য আপনাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে 32 ভাঙা গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা, আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো, বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা, যত রকমের নোংরামো আছে সেটির একটা প্রতিভূ বা একটা সিম্বল বা একটা চিহ্ন যদি আমি ধরি, তাহলে এই শরীফ ওসমান হাদি তার মধ্যে। এই ছেলেটি গত 15 বছর ধরে কবিতা লিখেছে,
আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিভিন্ন টাইপের কবিতা লিখতো, পুতু পুতু টাইপের কবিতা, প্রেমের কবিতা লিখে বেড়াতো। 5ই অগস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে, এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নর্মস আছে, যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে, সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই? আছে না? বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, আওয়ামী লীগকে পছন্দ করে না এমন মানুষ আছে না? কিন্তু আপনারা আপনাদের জীবদ্দশাতে গত 54 বছরে আওয়ামী লীগকে এত নোংরা, অসভ্য, এত ভয়ঙ্কর, এত কদর্য, কুৎসিত ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন? অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই 5ই অগস্টের পরে এই শরীফ ওসমান হাদির উত্থান দেখেছি। এই ছোট প্রায় 5 ফুটি একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাভ দিয়ে, এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো, এই যে খুনের একটা আবহ তৈরি করা, অর্থাৎ একটা খুনের পরিষেবা পরিষদ তৈরি করা, যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে, কিভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে, কিভাবে আমাদেরকে মারতে হবে, ধরতে হবে। অর্থাৎ বাংলাদেশে যেই দলটি প্রায় 40 ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে, তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে, এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্য বা তার বক্তব্যের প্রতিপাদ্য। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি, সোজা কথা ইগনোরই করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা অন্তত পক্ষে কাগজে কলমে রয়েছে, কোনোদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে। হ্যাঁ, এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে, নানানভাবে বলেছে, আমরাও বলেছি এগুলা। কিন্তু এই ওসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে, যারা তার প্রচারণায় অংশ নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। আমার প্রশ্ন হচ্ছে, 5ই অগস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে? বাংলাদেশ ছাত্রলীগের নাম বিক্রি করে যারা গোপনভাবে শিবিরের রাজনীতি করত, অন্য দলের রাজনীতি করত, নানানভাবে তারা গত 15 বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে, তারাই ভোল পাল্টে 5ই অগস্টের পর এদের পক্ষে আমরা দেখতে পেয়েছি, এদের পক্ষে প্রচারণা করেছে। আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম, হাসনাত, নাহিদ, এরা প্রত্যেককেই আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য। এমনকি শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটির সাদিক কাইয়ুম, সে ছিল ছাত্রলীগের নেতা। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যেই ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে, ফয়সাল নামে ছেলেটিকে, এবং এই ছেলেটিই নাকি তার সম্ভাব্য খুনি, এখনো যেহেতু প্রমাণিত হয়নি, ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু পত্রপত্রিকাতে যা দেখেছি, লোকজন যা বলছে, সেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি। এখন কথা হচ্ছে, এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে, 17 লক্ষ টাকা তার জামিন হয়েছে। তার জামিন করিয়েছে বিএনপির আইন সম্পাদক, এখন যিনি আছেন, ব্যারিস্টার কায়সার কামাল, এবং 6 মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে 1 বছরের জামিন হয়েছে খুব তড়িৎ গতিতে। এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশড হয়েছে। একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার, এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তোড়জোড় করবে? তাহলে কার জামিনের জন্য কে তোড়জোড় করেছে, এটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কাইয়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে। এই সাদিক কাইয়ুমের সবচাইতে বেশি তোড়জোড় কি আপনি লক্ষ্য করেননি? এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো, ওর কাঁধে দোষ চাপানো, একে মার তাকে ধর, সবচাইতে বড় বেনিফিশিয়ারি কে? আমি আইনের ছাত্র, আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনোলজি পড়েছি, বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই, উপন্যাস, ফিকশন বা ট্রু স্টোরিগুলো পড়েছি। সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি। এই পুরো ঘটনাতে বেনিফিশিয়ারি তো আমি জামাতের সাদিক কাইয়ুমকে
দেখতে পাচ্ছি। তার থেকে বড় বেনিফিশিয়ারি আর কেউ কি আছে? কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি, তাকে সন্দেহ করেনি, বরঞ্চ সে যা করতে চায়, যত নৈরাজ্য করতে চায়, সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি যে এই পুরো গুলির ঘটনাতে, এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যে এটা খুবই একটা চমৎকার কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে, যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী, যারা ওসমান হাদির মতো এরকম সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করে গণহত্যার পরিবেশ তৈরি করে এবং গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে, তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয়। ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি, অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি। এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে, যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে। আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব, খালি একটাই প্রশ্ন। 5ই অগাস্টের পর ছাত্রলীগ করতো, কিন্তু এখন এই এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করতো? যদি তাই হয় তাহলে হাসনাত, সার্জিস কিংবা সাদিক কাইয়ুম কিংবা আরো যারা 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 আছে, যাদের আগে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম, এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে, তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি? ফলে নিজেদের দোষ, নিজেদের লোকরাই নিজেদেরকে হত্যা করবার পর বা হত্যার চেষ্টা করবার পর যখন ঘুরে ফিরে সমস্ত কিছুই আওয়ামী লীগের দিকে চাপানো হয়, তখন এইটা বুঝবার বাকি থাকে না যে এই পুরা ঘটনাটার পরিকল্পনা করাই হয়েছে আওয়ামী লীগকে আরো কর্নার করবার জন্য, ইলেকশনকে কেন্দ্র করে নতুন আরো নৈরাজ্য তৈরি করবার জন্য। যারা ভাবতে পারেন, ভাবতে শিখেছেন এবং ভাবতে চান, তাদের জন্য এই পুরো ঘটনাতে অনেক কিছু রয়েছে ভাবার। আমি বলবো ভাবুন, ভাবুন এবং ভাবুন, এবং প্রশ্ন করতে শিখুন, জিজ্ঞেস করতে শিখুন যে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি হচ্ছে। বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে, কারণ তাদের আসল ভয় বুলেট নয়, মানুষের কথা। দিনে দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার মার্কা সিএসির কাছে, শুধুই তুচ্ছ ঘটনা। বিচ্ছিন্ন এসব ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন শৃঙ্খলা, ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি, বিদেশিরাও আছে উৎকণ্ঠায়। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। সেই কসরতের এবার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে রিমান্ডে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনার তোপ এড়ানোর কৌশলের অংশ হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস আলমগীরকে? তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে, তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রাপালায় রূপ নিচ্ছে। রাজধানীতে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15ই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি।
সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়, তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15 ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেওয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএ সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল, তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এএমএস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন। অথচ এর কোনোটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে 2টি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার 2টি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই 2টি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসির উদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা।
এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসব মুখর, সিইসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের 2য় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসরা নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বনে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তা দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল। আমরা যে মৌলবাদীদের হাতে পড়ে গেছি, এটা দেশের মানুষ যাও বুঝে, এখনো অনেকে বুঝতেছে না। এখনো সবাই মনে করতে না 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 সবই ঠিক আছে। তারা যেদিন বুঝবে সেদিন আর করার কিছু থাকবে না। শুধু আমি আগেও বলছি, পরেও বলবো, ভবিষ্যতে বলবো, এই নির্বাচন হবে না। নির্বাচন এখন হবে না। আর বাংলাদেশের ইতিহাসে কোনো দলকে নিষিদ্ধ করে কোনো নির্বাচন হয় না এখন পর্যন্ত। এটা প্রথম এটা করার চেষ্টা করতেছে, এবং এই নির্বাচনও হবে না, এইটাও দেখবেন যে হবে না। এখন ওনারা তো ডাক দিছে নির্বাচন করবে,
কিন্তু আওয়ামী লীগ তো যাই নির্বাচন প্রতিহত করবো, এটা আওয়ামী লীগ কিন্তু এখনো বলে নাই। আওয়ামী লীগ বলছে আমরা মানিই না এই নির্বাচন, এই বেটার আন্ডারে নির্বাচনই মানি না, তাহলে তো প্রতিহত করতেছে না আওয়ামী লীগ। তাহলে এখন কি করতে হবে? এই মৌলবাদী শক্তিটারে কাজে লাগানো হচ্ছে যে তোমরা এমন কিছু করো যাতে আমরা বলতে পারি যে পরিস্থিতি খারাপ। তা না হলে আপনার যেখানে 450টা থানা, আপনি যদি গড়ে ধরেন 450টা থানার যদি 10টা করে অস্ত্র হয় তাহলে 4500 অস্ত্র, বঙ্গভবন সংসদ ভবন থেকে 3500 অস্ত্র, মোট 8000 অস্ত্র। মাসুদ ভাই আপনিও এখন আমারে বললেন যে কতটি? 1300টি। যেখানে ভাই আপনি একটা হিসাব করেন না কেন, আপনি আপনার থানা একেবারে গ্রামের থানা, তো পুলিশকে নিরস্ত্র দেখছেন? ওসি এসআই এদের সবার কাছে পিস্তল থাকে, যারা থানার ভিতরে এমনি গার্ড আছে এদের কাছেও 2টা রাইফেল 303 রাইফেল থাকে। এইটাই আমি বললাম যে আমরা তো গড় ধরেছি, আমরা একটা গড় হিসাব বলেছি আপনাকে যে 450 থানা আমরা 10টা করে ধরেছি ভাই। 10টা করে অস্ত্র থাকে না, আরো বেশি, থানা ওয়াইজ আরো বেশি থাকে। যাত্রাবাড়ি থানায় কম করে হলো 400 অস্ত্র ছিল, হ্যান্ড গ্রেনেড ছিল, হ্যান্ড গ্রেনেড তো না সরি, ওই যে আপনার টিয়ার সেল ছিল, কিছুই তো পান নাই, ওগুলো নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে স্যার থানার অস্ত্র, সংসদ ভবনের অস্ত্র, গণভবনের অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, ইলেকশন হবে, আপনি কি বলছেন? তখন উনি বলছে যে আমি এই কথা বলবো না, পেঁয়াজের দাম কেন 35 টাকা বাড়লো এটা নিয়ে কথা বলে। তার মানে কি পাবলিকের দাম 35 টাকার নিচে। এরপরে আবার এখন বলা হচ্ছে যে যে কোনো প্রার্থী যারা নির্বাচন করবে তারা চাইলেই একটা অস্ত্রের লাইসেন্স নিতে পারবে। এখন তবে এই কথা বলার পরে যে কেউ চিন্তা করবে ওরে বাবারে 25 লাখ টাকা বছরে দেখাইতে হবে কি ইনকাম ট্যাক্স, 3 লক্ষ টাকা সরকারকে দিতে হবে প্রতি বছর। এইভাবে 5 বছর দেওয়ার পরে অস্ত্রের লাইসেন্সের ডিমান্ড করতে পারবেন। আবার আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, কোনো মামলা থাকতে পারবে না, তাইলে অস্ত্র পাইবেন। তো সেই জায়গায় তখন এমপি ইলেকশন করতে খারাইলেই অস্ত্র পাওয়া যাইব, কোনো কিছু দেওয়া লাগবে না। তো এই হিসাবে কত লাখ সন্ত্রাসী অস্ত্র নিবে? জুলাই আগস্টে বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি আইএসআইরা যেই অস্ত্র ঢুকাইছে সেই অস্ত্রগুলা উদ্ধার হয়েছে, এগুলো কোথায়? এই অস্ত্রগুলো আছে না, কম করে হলো 50,000 অস্ত্র আছে না, ওইটা বাদ দেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলছে যে ওরা সশস্ত্র বিপ্লব করতো। সশস্ত্র বিপ্লব করতে হলে একটা সুশিক্ষিত পুলিশ, সেনাবাহিনী, তারপর বিমান বাহিনী, র্যাবের সাথে সংঘর্ষে যাওয়ার মতন অস্ত্র কাদের কাছে আছে? কত অস্ত্র হইলে সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়া যায়? আপনার জামাতের আমির বলে 50 লক্ষ গেরিলা আছে ওদের কাছে, 25 লক্ষ গেরিলা দিয়া গজবাতুল হিন্দ করার মতন সক্ষমতা যাদের আছে, তার মানে 25 লক্ষ অস্ত্র তাদের হাতে আছে। নাকি তারা ওই যে পাথর আর গুলাল নিয়ে যাইব আর আবাবিল পাখি এসে তাদেরকে হেল্প করবে, এরকম কিছু মনে করেন? এই যে লাখ লাখ অস্ত্র এগুলো কোথায়, কার কাছে আছে? আজকে চিটাঙের বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলি করে দেয় শার্প শুটার দিয়ে সেই লোক, এবং তার বউ নাকি জামিন পেয়ে গেছে 5টা মামলায়। যেই লোক হাদিনে গুলি করলো সে জামিন পাইল 2বারে 3টা মামলায়। অস্ত্রগুলো কোত্থেকে আসে? কেন আজকে সমস্ত জঙ্গি গোষ্ঠী, বড় বড় জঙ্গি যারা, তাদের সকলকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং জানেও না সরকার যে এই সন্ত্রাসী গোষ্ঠী কোথায় আছে? তাহলে এই অস্ত্রগুলো কোথায়? এখন তো অস্ত্রের হোলি খেলা চলতেছে। পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট সান্ডা মাহফুজ ভুলে গেছে যে ওর বাপেরা 93,000 সৈন্য নিয়ে বাংলাদেশে আত্মসমর্পণ করে তারপরে ভারতের 2 বছর কয়েদখানায় থেকে তারপরে পাকিস্তানে হেরে গেছে। আমরাও বলে দেই, সান্ডা মাহফুজ শুনে রাখ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তোর আব্বাদের 93,000 সৈন্য নিয়ে 1971 সালে পালিয়ে যেতে দিয়েছিল। এইবার তোদের আর ক্ষমা করা হবে না। তোমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে সুদূর মার্কা কথা বলো, আমরা মেনে নিব। সান্ডা মাহফুজ ভাতিজা, ভাবির বলা, তুমি নিজের যত বড় মনে করো, তুমি তত বড় না। নিজেরা তুমি যত বড় বালেশ্বর বাল মনে করতেছ। বাংলাদেশ আওয়ামী লীগ কি তুমি জানো? তোমার বাপ জামাতের আমিরদের জিজ্ঞেস করো গা,
বাংলাদেশ আওয়ামী লীগ কি। আর কয়দিন পরে বুঝবা, পালাইও না ভাতিজা, ভাতিজা তুমি পালাইও না, আর তোমার জামাতে আব্বার যেন পালায় না পাকিস্তানে, থাইকো থাইকো দেশে থাইকো। সুদূর দূর মারাইতেছ না, সাপের পাঁচ পাও দেখছ, তুমি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমা করছো না, তুমি ক্ষমা করছ, এই 16 মাস ক্ষমা করে আসছো না। তোমার কাছে ক্ষমা, তোমার ক্ষমার জন্য বসে থাকে না। তোমার আব্বা পাকিস্তানকে জিজ্ঞেস করো আওয়ামী লীগ কি। তোমার আব্বার আব্বা আইয়ুব খান বুঝতো জানতো, টিক্কা খান বুঝতো, আব্বাস আলী খান জামাতের আমির গোলাম আজম জানতো যে আওয়ামী লীগ কি। তোমারও মনে রাখো, তোমাদেরকে 71-এ আমাদের পূর্বপুরুষ ছেড়ে দিয়েছে। শেখ হাসিনাও ক্ষমতায় 21 বছর তোমাদের ছেড়ে দিয়েছে। এইবারের আওয়ামী লীগ কিন্তু তোমাদের জামাতের আন্ডা বাচ্চা পাকিস্তানের চেলাদের কাউকে আর ছাড়া হবে না, তোমাদেরও আর ছাড়া হবে না, তোমাদের আর ক্ষমা করা হবে না, এটা মনে রাখো ভাতিজা। ওই পাকিস্তানের আইএসআই ক্যান্টনমেন্ট এখন ঢাকা বসছে দেখে মনে করতে নিজেরা বহুত কিছু মনে করতেছ। তোমার বাপদাদারা কিন্তু 71-এ হারছে, আবার হারবা, এবং এইবার যা হারবা এবার কিন্তু চোখে অন্ধকার দেখবা না, খালি দেখতে পারবা সামনে কি ঘটে। বুঝছো ঠান্ডা মাহফুজ, অত সুদূর বুদুর করো না। তোমার ইউনুস আব্বা পালাবে, ওই 27 শকুন পালাবে, ওই তাহের পাওয়ার, গোলাম পাওয়ার, মাওয়ার সব পালাবে, আর দেশে থাকলে পাবলিক পেটে পাড়া দেখবো বের করবে। তুমি অত সুদূর বুদুর করো না বাবা। এত সাপের 5 পাও দেখছো না, সাপের 5 পাও দেখা কিন্তু ছুড়ামো তোমার কেউ রক্ষা করতে পারবো না। তোমাদের পাকিস্তানি আব্বারা তোমাদের রক্ষা করবে না, পারে না। ওদের নিজের গোয়া খালে আর বিলে ওদের দেখো, পাকিস্তান ভাঙতে হবে। পাকিস্তান বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ পাকিস্তানও ভাঙবে, তোমার আব্বার দেশ ভাঙবে। আর আমরা এটাও জানি, তোমার পাকিস্তান যত না ভাঙবো তোমরা এই সুদূর বুদুর করবাই। তোমাদের সুদূর বুদুর ঠান্ডা করবো, খুব বেশি দিন নাই আর। তোমাদের সুদূর বুদুর বাংলাদেশের জনগণ ঠান্ডা করে ফেলবে। বুঝতে পারছো ভাতিজা? বহুত বুঝাইছো, বহুত লম্বা কথা কইতেছ। ওই হিজবুত তাহরিরের জঙ্গি হয়েছে দেখে নিজেরা বহুত কিছু মনে করতেছে না। ওই জঙ্গি রহমানি, এটিএম আজাহার, মৌলবীদের মনে করতেছে যে মৌলবীদের দিয়ে তোমরা যাতা করবাই দেশে। বাংলাদেশ আওয়ামী লীগেরও তোমরা চিনো না, এরা কি করতে পারে কয়দিন পরেই বুঝবা।